সায়েন্স কিউরিসিটি এই চ্যানেলে অনলাইন ক্লাস রুম অফ সরোজ স্যার এর ক্লাস চলছে। আমার পক্ষ থেকে আমার সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। তো তোমাদের আমি ইতিমধ্যে দশম ক্লাস পর্যন্ত চলতরিৎ পড়িয়েছি এবং সেখানে দশম ক্লাসে ইলেকট্রোম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎ চুম্বকত্বের প্রথম পর্ব সম্পন্ন করেছি। আজকে দ্বিতীয় পর্ব দিয়ে শেষ করব। তো এই দ্বিতীয় পর্বে তোমাদের আমি যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ও বার্লোর চক্র। তো এই আলোচনায় প্রবেশ করার আগে তোমাদের পূর্বের যে বিষয়টি পড়িয়েছিলাম সে বিষয়ে একটু স্মরণ করাচ্ছি। ওরেস্টেনের এক্সপেরিমেন্ট পড়িয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে একটি চুম্বক শলাকা যখন উত্তর দক্ষিণ মুখ করে রয়েছে সেই অবস্থায় তার সঙ্গে সমান্তরাল করে একটি পরিবাহী তার টানিয়ে তার মধ্যে দিয়ে যখন আমি তড়িৎ প্রবাহ পাঠাবো তখন ওই চুম্বক শলাকা ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার দ্বারা বিকশিত হয়। তো আমরা বলতে পারি যে এই পরিবাহীর তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা এই শলাকা চুম্বকের উপর বল প্রয়োগ করছে। এবার কথা হচ্ছে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রে শিখেছিলাম এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে পরিবাহী তারটি যখন চুম্বক শলাকার উপর বল প্রয়োগ করছে চুম্বক শলাকাটাও পরিবাহী তারটির উপর বল প্রয়োগ করবে। এখন চুম্বক শলাকার পরিবর্তে যদি আমরা কোনো শক্তিশালী চুম্বক নেই তাহলে তার কাছে যদি কোনো পরিবাহী তার আনা হয় এই বলের পরিমাণটা যথেষ্ট বেশি হবে এবং সেই বলের প্রভাবে পরিবাহী তারটি যদি গতিশীল হওয়ার মতো অবস্থায় রাখা হয় তাহলে পরিবাহী তারটি গতিশীল হবে, এটাই স্বাভাবিক। তো সেই কোন দিকে গতিশীল হবে সেই বিষয়টি বোঝার সুবিধার্থে বিজ্ঞানী ফ্লেমিং একটি নিয়ম উপস্থাপন করেছিলেন, যে নিয়মটি আমাদের বাম হাতের সঙ্গে সম্পর্কিত, তাই সেই নিয়মটিকে বলা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তো নিয়মটিতে কি ছিল আগে আমরা সেটা একটু ভালো করে বুঝে নিই। বাম হাতে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধা এই তিনটি আঙুলকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে যদি আমরা প্রসারিত করি তাহলে তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ অর্থাৎ এল থেকে এস এর দিকে নির্দেশ করে আর তড়িৎ প্রবাহ যদি প্রবাহের অভিমুখ যদি মধ্যমার অভিমুখী হয় তাহলে এই চুম্বক ক্ষেত্রের জন্য পরিবাহীর গতির অভিমুখ হবে বৃদ্ধা আঙ্গুল যেদিকে প্রসারিত আছে সেই দিকে। বোর্ডের ছবিটায় আমি তাই দেখিয়েছি, দেখো এই তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে আর মধ্যমা এটা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে। সেই সময় যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলছে তার গতির অভিমুখ নির্দেশ করবে বৃদ্ধা। আমি এখানে এটাকে 90 ডিগ্রি কোণে ইন্ডিকেট করেছি কিন্তু কোণটা ছোট লাগছে, তার কারণ হচ্ছে কি চুম্বক ক্ষেত্র সেটার অভিমুখ বাঁ দিক থেকে ডান দিকে এই বোর্ডের তলে আছে আর তড়িৎ প্রবাহের অভিমুখ উপর থেকে নিচের দিকে এবং সেটি বোর্ডের তল বরাবর হচ্ছে। আর তখন পরিবাহীর গতি অর্থাৎ যেদিকে পরিবাহী বিক্ষিপ্ত হচ্ছে সেটা এই বোর্ডের তলের সঙ্গে লম্ব হবে। তো ত্রিমাত্রিক এই ছবিটা বোর্ডের দ্বিমাত্রিক তলের উপর আঁকার জন্য আমি সেটাকে এইভাবে আঁকতে বাধ্য হয়েছি, কিন্তু এটাকে 90 ডিগ্রি কোণ দিয়ে নির্দেশ করেছি এই কারণে
যে এটা বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে আছে এটা বোঝানোর জন্য। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হলো। এইবার আমি যদি তোমাদের প্রশ্ন করি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে কি বলা হয়েছে, তোমরা তো সহজেই বলতে পারবে যে চুম্বক ক্ষেত্রে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে ওই পরিবাহী তারের গতি কোন দিকে হবে তা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে জানা যায়। এ ব্যাপারে তোমরা আর নিশ্চয়ই কোনো বলতে অসুবিধা হবে না। এইবার হচ্ছে নিয়মটি বলো। তো নিয়মটি যখন বলবে নিজেরাই মনে মনে সব আঙুলগুলোকে ঠিকঠাক করে নিয়ে তারপরে বলার চেষ্টা করো আগে, তারপরে খাতায় লেখার চেষ্টা করো। সেখানে তোমরা কি দেখতে পাবে, তোমরা কি দেখতে পেলে সেটা বলো। বাম হাতে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধা আঙ্গুল পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে চুম্বক ক্ষেত্রে পরিবাহীর গতি কোন দিকে হবে তা বৃদ্ধা আঙ্গুল নির্দেশ করে। এই হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তো এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের একটি প্রায়োগিক ক্ষেত্রের কথা আমরা এবার আলোচনা করব, সেটা হচ্ছে বার্লোর চক্র। তো বার্লোর চক্রে কি থাকে সেটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা কাঠের পাটাতনের উপর একটা স্ট্যান্ড খাড়াভাবে বসানো রয়েছে, আর এটা একটা চুম্বক রয়েছে, তড়িৎ চুম্বক, আর দুটো নব রয়েছে যেটি এর মধ্যে দিয়ে এই চুম্বকের সঙ্গে যুক্ত, প্লাস এই চুম্বকের মেরু দুটির মধ্যে যে গর্তটা রয়েছে সেই গর্তটার সঙ্গেও যুক্ত রয়েছে। তো এইবার আমি ওই গর্তটায় যদি খানিকটা পারদ নিয়ে চক্রটাকে উলম্বভাবে ওই পারদের মধ্যে ডুবিয়ে দিই তার দাঁতগুলি বা দাঁত কয়েকটি, তাহলে যে ব্যবস্থাটা হলো সেটাই হচ্ছে বার্লোর চক্রের ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থা। তো এইবার যেটা বক্তব্য, এটি দীর্ঘদিন পড়ে থাকার কারণে জিনিসটি নষ্ট হয়ে গেছে, ফলে অপারেট করে দেখানো যাচ্ছে না, কিন্তু আমি ছবি থেকে তোমাদের ভালো করে বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। প্রথমত এই হচ্ছে বার্লোর চক্র, এটি একটি চাকা যেটি এর মধ্যে দিয়ে ঘুরতে পারে এবং চাকার দাঁতওয়ালা চাকা, অর্থাৎ যখন সে ঘুরবে তখন তার দাঁতগুলি এই পাটাতনে থাকা গর্তের মধ্যে যে পারদ রয়েছে তার মধ্যে দিয়ে অনায়াসে ডুবে ডুবে ঘুরতে পারে। আর সেই গর্তে দুপাশে একটা ইউ আকৃতি চুম্বকের দুই মেরু, এন মেরু এবং এস মেরু রয়েছে। আর এখানে দুটো নব, যে দুটো নবের কথা তোমাদের বলেছিলাম, সেই দুটো নবের একটি B1 একটি B2। B1 নবটি এই যে স্ট্যান্ডটি, ধাতব স্ট্যান্ডটি রয়েছে চাকাটার সঙ্গে যুক্ত, তার সঙ্গে কানেকশন করা রয়েছে এবং সেটি গিয়ে চাকাতে টাচ করেছে। চাকাটা তামার তৈরি একটি হালকা চাকা, তার মধ্যে যে তামা সুপরিবাহী, তার মধ্যে দিয়ে কানেকশনটা পারদের মধ্যে চলে এসেছে। আর ঠিক তার নিচে দিয়ে একটা তার ঢুকিয়ে সেটা B2 নবের সঙ্গে যুক্ত হয়েছে, সেটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে। আমি যখন Q1 এই সুইচটি অন করব, তখন ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এই B1 নবের মাধ্যমে এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে যাবে এবং উপর থেকে চাকার মধ্যে দিয়ে নিচের দিকে তড়িৎ প্রবাহ হবে এবং তারপর পারদের মধ্যে দিয়ে হয়ে প্রবাহ B2 নবের মাধ্যমে ব্যাটারির নেগেটিভ প্রান্তে চলে আসবে।
তো এই হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, অর্থাৎ আমরা বলতে পারি যে উপর থেকে নিচের দিকে হলো তড়িৎ প্রবাহ। আর এন এবং এস এর যা অবস্থান দেখছি তাতে সামনের দিকে এন অর্থাৎ উত্তর মেরু, আর ওই ঘরের দিকে অর্থাৎ পিছন দিকে সেখানে রয়েছে এস মেরু অর্থাৎ দক্ষিণ মেরু। তো আমরা জানি চুম্বক ক্ষেত্রের অভিমুখ সবসময় এন থেকে এস এর দিকে হয়, অর্থাৎ আমি যেভাবে পাটাতনে দেখালাম সেই দিকে এন থেকে এস এর দিকে। এবার ফ্লেমিং যে বামহস্ত নিয়ম বলেছে সেই অনুসারে আমরা যদি আঙুলগুলিকে প্রসারিত করি, অর্থাৎ আঙুলের গোড়ায় এন মাথায় এস এবং উপর থেকে নিচে হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধা আঙুল অর্থাৎ পরিবাহী গতির অভিমুখ সেটি বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ আমরা তখন যেটা দেখব এক্সপেরিমেন্টালি যদি করতে পারতাম তাহলে যেটা দেখতাম সেটা হচ্ছে কি চুম্বক শলাকার এই মেরুটা এদিকে বিক্ষিপ্ত হচ্ছে। এই বিক্ষেপের ফলে পরের যে দাঁতটি গতি জাড্ডের দরুন পারদ পুনরায় এসে টাচ করবে এবং একইভাবে আবার বিক্ষিপ্ত হবে। এইভাবে বারংবার বিক্ষিপ্ত হওয়ার ফলে এই চাকাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা আবর্তন সম্পন্ন করবে, অর্থাৎ ঘুরতে থাকবে। এইবার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর বার্লোর চক্র কিভাবে কাজ করে আমরা সেটা বুঝলাম। সুতরাং যখন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের একটি ব্যবহারিক ক্ষেত্র বলবে তখন আমরা বার্লোর চক্রের কথা বলবো, বা যদি বলে বার্লোর চক্রের কার্যনীতি বলো তাহলে আমরা বলতে পারি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে বার্লোর চক্র কার্য করে। এখন বার্লোর চক্রের যে ঘূর্ণনের গতি এবং তার গতির অভিমুখ কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা আমরা দেখব। প্রথমে আসা যাক ঘূর্ণনের গতির অভিমুখ। দেখো, যখন উপর থেকে নিচে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং চুম্বক ক্ষেত্র এদিক থেকে এদিকে, তখন বৃদ্ধা আঙুল এদিকে রয়েছে। আমরা যদি উল্টে দিই, অর্থাৎ প্রবাহ উল্টে গেল কিন্তু চুম্বক ক্ষেত্র একই রয়েছে, তখন দেখো বৃদ্ধা আঙুল এদিক থেকে ওদিকে চলে গেল, অর্থাৎ প্রবাহ উল্টে যাওয়ার ফলে গতির অভিমুখ উল্টে গেল। তাহলে এক নম্বর আমরা বলতে পারি বার্লোর চক্রের গতির অভিমুখ তড়িৎ প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রবাহের অভিমুখ যদি বিপরীত দিকে হয় তাহলে চক্রের ঘূর্ণনও বিপরীত দিকে হয়। আবার দেখো, চুম্বক ক্ষেত্রের কথা যদি আমরা বলি, চুম্বক ক্ষেত্রে আঙুলের অর্থাৎ তর্জনীর গোড়ায় এন মাথায় এস, আমি যখন এইভাবে রেখেছি প্রবাহ উপর থেকে নিচে নামছে, বৃদ্ধা আঙুল তখন এদিকে রয়েছে। এবার আমি যদি ঘুরে দাঁড়াই, অর্থাৎ উপর থেকে নিচে তড়িৎ প্রবাহ হচ্ছে কিন্তু চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে গেল। তোমরা খেয়াল করে দেখো, আগে বৃদ্ধা আঙুল এদিকে ছিল, এবার বৃদ্ধা আঙুল এদিকে গেল, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখ সেটাও যদি আমরা উল্টিয়ে দিই তাহলে বার্লোর চক্রের ঘূর্ণন উল্টো দিকে হবে। সুতরাং আমরা বলতে পারি বার্লোর চক্রের গতির অভিমুখ দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক নাম্বার তড়িৎ প্রবাহের অভিমুখের উপর, দুই নাম্বার চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ভর করে চুম্বক ক্ষেত্রের অভিমুখের উপর। কিন্তু এই দুটি যদি আমরা একসঙ্গে উল্টে দিই তাহলে সেক্ষেত্রে চক্রের ঘূর্ণনের অভিমুখের কোনো পরিবর্তন হবে না। তাহলে বার্লোর চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন দিকে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার বার্লোর চক্রের ঘূর্ণনের গতির সম্পর্কে আমরা একটু ধারণা নেই। সেক্ষেত্রে আমরা দেখছি যেটা, যে আমি যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে দিই তাহলে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে তার বেশি শক্তিশালী হবে এবং শক্তিশালী হওয়ার জন্য তখন তার উপর প্রযুক্ত যে বিক্ষেপ বল সেটাও বেশি হবে, ফলে বার্লোর চক্র বেশি জোরে বিক্ষিপ্ত হওয়ার কারণে চক্রের ঘূর্ণনের গতি বেড়ে যাবে। আবার যদি আমি ক্ষেত্র চুম্বকটি শক্তিশালী নিই, অর্থাৎ যে ক্ষেত্রের মধ্যে পরিবাহীটা রয়েছে তার মেরু শক্তি যদি যথেষ্ট পরিমাণে হয়
তাহলে সেক্ষেত্রে বিক্ষেপের যে বল সেটা যথেষ্ট বাড়বে, ফলে চক্রের ঘূর্ণনের গতিও বেড়ে যাবে। ফলে আমরা বলতে পারি বার্নৌলি চক্রের ঘূর্ণনের গতি দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার উপর। তড়িৎ প্রবাহ মাত্রা যত বেশি হবে চক্রের ঘূর্ণন তত বেশি হবে, যত কম হবে তত ঘূর্ণনও কমে যাবে, ঘূর্ণনের গতিও কমে যাবে। আর নির্ভর করে ক্ষেত্র চুম্বকের শক্তির উপর। ক্ষেত্র চুম্বকের শক্তি যত বেশি হবে তত চক্রের গতি বেশি হবে, ক্ষেত্র চুম্বকের শক্তি যত কম হবে চক্রের গতিও তত কম হবে। এবার একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা এখানে যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি বার্নৌলি চক্র কার্য করার জন্য, সেই প্রবাহটা কি প্রকারের। আমরা এখানে ইউজ করেছি ব্যাটারি বা তড়িৎ কোষ। তড়িৎ কোষ সবসময় সমপ্রবাহ অর্থাৎ নির্দিষ্ট অভিমুখী প্রবাহ সৃষ্টি করে, ফলে আমরা দেখছি বার্নৌলি চক্র ডিসি বা সমপ্রবাহে কাজ করে। এইবার কথা হচ্ছে যদি আমরা এখানে পরিবর্তী প্রবাহ দিতাম তাহলে বার্নৌলি চক্র কি রকম আচরণ করত। সেক্ষেত্রে যেটা বলার, পরিবর্তী প্রবাহ বলে এই পজিটিভ নেগেটিভ এটা মুহুর্মুহুর পরিবর্তন হতো, অর্থাৎ মুহূর্তের মধ্যে এই তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হতো, যার ফলে চক্র নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হতে পারত না। চক্র এক জায়গায় দাঁড়িয়ে মৃদু কম্পনে কম্পিত হতো কিন্তু ঘূর্ণন হতো না। সেই জন্য আমরা বলতে পারি যে বার্নৌলি চক্রে ডিসি পরিবর্তে যদি এসি পাঠানো হয় তাহলে বার্নৌলি চক্র সেক্ষেত্রে কার্য করতে পারবে না। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে আমরা যেমন দেখলাম বার্নৌলি চক্র কাজ করে, তেমনি আরেকটি ব্যবস্থার কথা এবার তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। সেটিও ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে কাজ করে, সেটা হচ্ছে ডিসি মোটর। তো ডিসি মোটর কোথায় তোমরা দেখো, তোমরা বাড়িতে যে টেপ রেকর্ডার বা যে ঘূর্ণায়মান বিভিন্ন ব্যবস্থাগুলি আছে তার মধ্যে ডিসি মোটর অর্থাৎ সমপ্রবাহে চালিত হয় এমন মোটর তোমরা দেখেছো। ছোটখাটো যত মোটর তোমরা দেখো সবই ডিসি মোটর। সেই ডিসি মোটরের কার্যপ্রণালী এবার আমরা আলোচনা করব এবং সেটাও ওই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর ভিত্তি করেই কাজ করে। তাই আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের প্রয়োগ হিসাবে ডিসি মোটরও আলোচনা করব। তো প্রথমে আসা যাক ডিসি মোটরের কি কি প্রধান অংশ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অশ্বক্ষুর আকৃতি বা ইউ আকৃতির একটা চুম্বক আছে, এটাকে বলা হয় হচ্ছে ক্ষেত্র চুম্বক। তারপর সেই চুম্বকের মধ্যে পাতলা ধাতব পাত অ্যালুমিনিয়ামের উপর অন্তরিত তামার তার জড়িয়ে একটা কুণ্ডলী তৈরি করা হয়, যাকে বলা হচ্ছে আর্মেচার। আর সেই আর্মেচারের তারের একটা প্রান্ত একটা অর্ধবৃত্তাকার পিতলের টুকরোর সঙ্গে পাতের সঙ্গে যুক্ত থাকে, আর তার আরেকটা প্রান্ত ঠিক অনুরূপ একটা অর্ধবৃত্তাকার পিতলের পাতের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ দুটি মিলে প্রায় একটা পূর্ণ বৃত্ত রচনা করে এরকম। এটাকে বলা হচ্ছে কমিউটেটর। আর সেই পাত দুটির গায়ে স্পর্শ করে রয়েছে গ্রাফাইটের তৈরি দুটি টুকরা বা কার্বনের তৈরি দুটি টুকরা, একটা হচ্ছে B1 আর একটা হচ্ছে B2। এদের বলা হয় হচ্ছে ব্রাশ। এই B1 এবং B2 ব্যাটারির সঙ্গে যথাক্রমে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হয়ে এই আর্মেচারে তড়িৎ প্রবাহ পাঠায়। এই হচ্ছে মোটামুটি ডিসি মোটরের, সরল ডিসি মোটরের বিভিন্ন অংশ। তাহলে ডিসি মোটরের কটি অংশ আমরা পেলাম? 1 নাম্বার ক্ষেত্রচুম্বক, 2 নাম্বার আর্মেচার, 3 নাম্বার কমিউটেটর, 4 নাম্বার ব্রাশ।
এই চারটি প্রধান অংশ সরল ডিসি মোটরে থাকে। এবার আমরা দেখব ফ্লেমিং এর বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে ডিসি মোটর কিভাবে কাজ করে। আমরা এখানে অনেক পাক তার রয়েছে আর্মেচারে, তো একটা পাকের কথা বিবেচনা করে কার্যপ্রণালীটা বুঝে নিই, তারপরে বাকিগুলির ক্ষেত্রে কি হবে পরে আমরা বলছি। তো এখানে দেখো, যখন এই কানেকশন সম্পন্ন করা হবে অর্থাৎ ব্যাটারির সঙ্গে যে সুইচ কে রয়েছে সেটাকে অন করা হবে, তখন তড়িৎ প্রবাহ পজিটিভ প্রান্ত থেকে এই B1 ব্রাশের মধ্যে দিয়ে C1 কমিউটেটরের মধ্যে দিয়ে আর্মেচারের একটি পাকের মধ্যে ঢুকছে, প্রবেশ করছে। এই সময় A থেকে B এর দিকে অর্থাৎ আমার ডান দিক থেকে বাঁ দিকে তড়িৎ প্রবাহ চলছে, আর নিচে C থেকে D এর দিকে অর্থাৎ উল্টো দিকে তড়িৎ প্রবাহ চলছে। আর আমার ক্ষেত্র চুম্বকের অভিমুখ হচ্ছে N থেকে S এর দিকে। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে তুমি এবার সেইভাবে নিজের এবি অংশের জন্য নিজের হাতটি ওই ফ্লেমিং এর বামহস্ত নিয়মে যেরকম ভাবে বলেছে ওরকম ভাবে প্রসারিত করো। অর্থাৎ দেখো, আমার এই যে আঙুলটি অর্থাৎ মধ্যমা এ থেকে বি এর দিকে রয়েছে, আর নিচের থেকে উপরের দিকে রয়েছে হচ্ছে ক্ষেত্রচুম্বকের অভিমুখ এন থেকে এস এর দিকে। তাহলে বৃদ্ধা দেখো এই বোর্ডের সঙ্গে লম্বভাবে যেদিকে ক্যামেরা রয়েছে সেই দিকে প্রসারিত। অর্থাৎ ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে তখন এবি অংশ সামনের দিকে বিকশিত হবে। ঠিক একই সময় সিডি অংশের প্রবাহ উল্টো দিকে হচ্ছে, ফলে সিডি অংশের প্রবাহ যেহেতু উল্টো দিকে হচ্ছে, বিক্ষেপের অভিমুখ উল্টে যাবে, ফলে পিছনের দিকে বা বোর্ডের যে দেওয়ালে রয়েছে সেই দেওয়ালের পিছনের ঘরের দিকে সিডি অংশ বিকশিত হবে। ফলে উপরের যে অংশটা এবি অংশ নিচে চলে আসবে আর সিডি অংশটা উপরে চলে যাবে। ফলে আমরা এবার দ্বিতীয় ছবিতে যাই। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সিডি অংশটা উপরে এসছে আর বিএ অংশটা বা এবি অংশটা নিচে এসছে। এই অবস্থায় কমিউটেটর যেহেতু এই পরিবাহী বা আর্মেচারের সঙ্গে ফিক্সড রয়েছে, ফলে C2 কমিউটেটর সিডি অংশের সঙ্গে ফিক্সড রয়েছে বলে উপরে গেছে, আর C1 কমিউটেটর এবি অংশের সঙ্গে ফিক্সড রয়েছে বলে নিচে এসেছে। কিন্তু ব্রাশ ওটাকে স্পর্শ করে রয়েছে, ওর মধ্যে দিয়ে এটা ঘূর্ণনের ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য B1 ব্রাশের সঙ্গে C2 কমিউটেটর সংযোগ স্থাপিত হয়েছে এবং C1 কমিউটেটরের সঙ্গে B2 ব্রাশের সংযোগ স্থাপন হয়েছে। ফলে B1 যেহেতু পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত ছিল, আগেই আমরা দেখেছি সার্কিটে, ফলে B1 দিয়ে এইবার C2 কমিউটেটরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবেশ করে D থেকে C এর দিকে প্রবাহিত হচ্ছে এবং আগেরই মতো CD অংশ সামনের দিকে আর উল্টো দিকে B থেকে A এর দিকে প্রবাহিত হচ্ছে বলে হয়ে C1 কমিউটেটর B2 হয়ে তড়িৎ প্রবাহ ফিরে যাচ্ছে বলে AB অংশ পিছন দিকে। ফলে দেখা যাবে আবার AB অংশ উপরে চলে এলো, CD অংশ নিচে চলে গেল। অর্থাৎ আমরা দুটি ছবি মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইভাবে একটা আবর্তন সম্পন্ন করেছে। তো সেই আবর্তন অনুসারে আমরা বলতে পারি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন সম্পন্ন করছে। এইভাবে বারংবার তড়িৎ প্রবাহ সম্পন্ন হচ্ছে আর আবর্তিত হচ্ছে। ফলে আমরা বলতে পারি ডিসি মোটর আর্মেচার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন সম্পন্ন করছে। এইবার কথা হচ্ছে ডিসি মোটরের কার্যপ্রণালী তাহলে কার উপর ভিত্তি করে হলো? ফ্লেমিং এর বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে হলো, সেটা আমরা দেখতে পেলাম। এই মোটরের শক্তি বা গতিশক্তি
কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? প্রথমত আমরা যেটা দেখলাম ক্ষেত্র চুম্বক, এই ক্ষেত্র চুম্বক যদি শক্তিশালী হয় তাহলে আর্মেচারের বা পরিবাহীর উপর যে প্রযুক্ত বল সেটা কি হবে? তীব্র হবে, অর্থাৎ বেশি হবে। বেশি হলে কি হবে? বিক্ষেপের যে বল সেটা বেশি হলে এর ঘূর্ণনের বেগও বেড়ে যাবে, অর্থাৎ তখন ডিসি মোটর শক্তিশালী হবে। দ্বিতীয়ত আর্মেচারের বিষয়গুলো একটু বলি। আর্মেচারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তড়িৎ প্রবাহ যত বেশি হবে তত কি হবে? এখানে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে তা শক্তিশালী হবে, ফলে এদের পারস্পরিক ক্রিয়ার ফলে যে বিকর্ষণ বল সেটা বেশি হওয়ার কারণে আর মোটরের শক্তি বৃদ্ধি পাবে। তাছাড়া একটা পাকের জন্য যতটা বিক্ষিপ্ত হয়, যতটা জোরে বিক্ষিপ্ত হয়, যদি সেখানে দুটি পাক থাকে আর্মেচারে তাহলে তার বিক্ষেপের বেগ আরো বেড়ে যায়, অর্থাৎ আর্মেচারের যে পাক সংখ্যা রয়েছে সেই পাক সংখ্যার উপরেও কিন্তু ডিসি মোটরের শক্তি নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি ডিসি মোটরের শক্তি সামগ্রিকভাবে কি কি বিষয়ের উপর নির্ভর করলো? প্রথমত ক্ষেত্র চুম্বকের শক্তির উপর, অর্থাৎ চুম্বকত্ব যত বেশি হবে তত বেশি বেগে আবর্তিত হবে। দ্বিতীয়ত আর্মেচারের মধ্যে যে পরিবাহী রয়েছে বা কয়েলের যে তার রয়েছে সেই তারের তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। তৃতীয়ত আর্মেচারের যে কয়েল তার পাক সংখ্যার উপরও ডিসি মোটরের শক্তি নির্ভর করে। ডিসি মোটরের ঘূর্ণনের অভিমুখের ক্ষেত্রেও আমাদের সেই বার্লো চক্রের কথা মনে রাখলেই হবে। সেখানে আমরা দেখেছিলাম যে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ প্রবাহের অভিমুখ কি করছিল? বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ উপর ক্রিয়া করছিল। এক্ষেত্রেও সেই কথাটা মনে রাখতে হবে আমাদের যে ডিসি মোটরের ক্ষেত্র চুম্বকের অভিমুখ আর আর্মেচারের তড়িৎ প্রবাহের অভিমুখ, এই দুটোর উপরে ভিত্তি করে ডিসি মোটর কোন দিকে ঘূর্ণন সম্পন্ন করবে সেটা নির্ভর করে। তো কোনো একটি যদি পরিবর্তন করা হয় তাহলে ডিসি মোটরের ঘূর্ণন উল্টো দিকে হবে, আর যদি দুটোই পরিবর্তন করা হয় তাহলে ডিসি মোটরের ঘূর্ণনের কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে ডিসি বা সমপ্রবাহ মোটরের কথা বলেছি। তো এই মোটরটিতে যদি এসি প্রবাহ পাঠানো হয় সেক্ষেত্রে কি হবে? এটাও সেই বার্লো চক্রের কথাই আমরা ভাবতে পারি। সেখানে কি হবে? প্রতিনিয়ত তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হওয়ার ফলে নির্দিষ্ট দিকে আর্মেচারে আর বিক্ষিপ্ত হওয়া হবে না, ফলে কি হবে? আর্মেচার ঘুরবে না, যার ফলে এসি প্রবাহ পাঠালে বা পরিবর্তিত প্রবাহ পাঠালে সেক্ষেত্রে আমরা দেখব যে মোটর আর কাজ করছে না। আজকে এই অবধি তোমরা ভালো করে পড়ে এবং পিডিএফ ফাইলে যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনগুলির উত্তর রেডি করে পরের ক্লাসের জন্য প্রস্তুত থেকো। আমাদের কিন্তু প্রবাহী তড়িৎ প্রায় শেষের দিকে যাচ্ছে, ফলে পড়াশোনাটা সুন্দর করে করবে। সমস্ত শেষ হওয়ার পর তোমাদের নিশ্চয়ই আমি একটা কোশ্চেন পাঠাবো, তোমরা সেটা নিজেরা সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ফলে প্রস্তুতিটা কিন্তু দিনের দিন করে ফেলবে। আর এখন একটু চটপট করে করবে, কারণ পরীক্ষা তো এসে যাচ্ছে। সবাইকে আবার আমার আন্তরিক ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।